নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাগের উপকথা উপন্যাসের 15তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাগের উপকথা পর্ব 15। নয়নের মা যে অভিসম্পাতি দিক, বনোয়ারি তার উপর রূঢ় হতে পারলে না। সে মাতব্বর, তার সে কর্তব্য নয়, বরং নয়নের প্রতি যে অবিচার সে করেছে তার প্রতিকারের জন্যই সে ব্যস্ত হয়ে উঠল। নয়নের সাঙা দেবার জন্যে কন্যা খুঁজতে লাগলো। তবে অবসর যে কম, কাজ যে অনেক। বৈশাখ মাস, দিন যাচ্ছে জাঙ্গলের সদ্গুপ মহাশয়দের ঘর ছাওয়াতে। কাহারেরা পাকা বাড়ুই, বনোয়ারি, প্রহ্লাদ, রতন এ অঞ্চলের ডাক সাইটে বাড়ুই। ঘর ছাওয়াবার মজুরিও বেশি। এটা একটা রোজগারের মরশুম তাদের। চন্দনপুর পর্যন্ত যেতে হয় তাদের। এখন যে দিনরাত্রির মধ্যে বিশ্রাম মিলছে না। দিনে ঘর ছাওয়ানো, রাত্রে রয়েছে জমি কাটার কাজ। শুক্লপক্ষ চলছে, এই পক্ষে চাঁদের আলোয় কাহারদের নিয়ে বনোয়ারি জমিটা কাটছে। গাইতি চলছে, পাথরেরা জব্দ হয়েছে। ভাগ্য ভালো, পাথর থাক, অর্থাৎ স্তরটা খুব পুরু নয়। পাথরের নিচে মাটিও ভালো। বনোয়ারির কাছে কাহারেরা মজুরি নেয় না, নেয় দৈনিক মদের মূল্যটা। রোজই চন্দনপুরের পাঁচায়ের দোকান থেকে দুটি জ্বালা মদ ওরা ঘাড়ে বয়ে নিয়ে আসে, খায়। তারপর সন্ধে পার হলেই, ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বললেই তারা যে যার হাতিয়ার অর্থাৎ কোদাল, ট্যামনা, গাইতি, ঝুড়ি নিয়ে দল বেঁধে চলে সাহেবডাঙ্গার দিকে। পথে বাবা ঠাকুরকে প্রণাম করে নেয়। ধুলো মাথায় নিলেই নির্ভয়, ব্যাস চলে। এবার মধ্যে মধ্যে ওদের সঙ্গে করালিও এসে মাটি কেটে দেয়। করালি অনেকটা বয়স মেনেছে। কদিন আগেই তাকে বুঝে বনোয়ারি বলেছে, এইবার তোর মঙ্গল হবে করালি, সুমতি ফিরেছে তোর। করালি হেসে মাথায় ঝুঁকি নিয়ে সামনে ঝুলে পড়া চুলগুলি পেছনে ফেলে বললে, তা মতিভ্রম তো হয় মানুষের। আবার কিছুক্ষণ নীরবে কাজ করে যায় বনোয়ারি। সবাই নীরব, শুধু শব্দ করে লোহার হাতিয়ার আর মাটি পাথর, ঠং খং খং খং। সঙ্গে সঙ্গে চারি বেড়ে ঝুড়ির মাটি পড়ে ঝুপঝুপ ছাপ। বনোয়ারির জমি দেখতে দেখতে বেড়ে যায়। পাশে বড়মের জমিটা পড়েই আছে, যে ডাঙা সেই ডাঙা। কোনো একটা চুরি বা ডাকাতি করে পয়সা হাতে না পেলে বড়মের জমি কাটানো হবে না। কিছুক্ষণ পরে বনোয়ারি আবার বলে, আফসোসের সুরে দীর্ঘ নিঃশ্বাস ফেললে বলে, আহ, তুই যদি ওই খ্যাতটা না করতিস করালি। কি? করালি মাথা ঝুঁকি নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কি করলে সে? ভুরু কুচকে উঠল তার। ওই বাবা ঠাকুরের বাহনটাকে। আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। কিছুতেই সে ভুলতে পারছে না এই ভয়টিকে। ভুলতে তাকে দিচ্ছে না নয়নের মা। নিত্য সে গালাগালি করছে। যখনই শোনে বনোয়ারি, তখনই সে চমকে ওঠে, মন তার খারাপ হয়ে যায়। করালি মনে কিন্তু এই জন্যে কোনো শঙ্কা বা সংশয় নাই। রেল লাইনে যে কাজ করে, মাটি কাটতে গিয়ে কত সাপ বেরিয়ে পড়ে, সাপ দেখলেই মারে। তাছাড়া ওই সাপটা মারবার কিছুদিন আগে ঠিক এমনই একটা চন্দ্রবোড়াকে তাদের সাহেব গুলি করে মেরেছে তার চোখের সামনে। সাপটা তার কাছে সেই জন্যেই সাপ ছাড়ার কিচ্ছু নয়। সঙ্গী সাথীদের কেউ এ কথা বললেই সে বলে, ভাগ। বনোয়ারির কথার উত্তরে সে এই কথাটা বলতে পারলে না, তবু ঠোঁট বেঁকিয়ে বললে, ওই তোমার এক কথা। সাপ আবার, ও কথা বলো না বাবা, ও কথা বলো না। করালি চুপ করে গেল। বনোয়ারির কণ্ঠস্বরে গুরু গম্ভীর সুর গম গম করে উঠেছে। সে কোদাল ছেড়ে দুই হাত জোর করে প্রণাম করছে। কিছুক্ষণ পর বনোয়ারি আবার বললে, চন্দনপুর তুই ছাড় করালি, ওখানে গিয়ে এইসব তোর মতিগতি। কিছু জমি কেন। জমি? হ্যাঁ, জমি কেন, বলদ কেন,
চাষ কর। সে বুড়ো বয়সে করব, হাসতে লাগলো করালি। তারপর বললে, ওরে বাপরে, এখন রেলের কাজ ছাড়তে পারি? যুদ্ধ আবার জোর ধরল, রেলের কাজ যুদ্ধে সামিল হবে, বুঝেছ? মজুরি বেড়ে ডবল হবে। এখন লোক লোক শব্দ উঠছে। যুদ্ধের ব্যাপার কালারুদ্দের মন মহিমা, তিনিই যুদ্ধ লাগান। তার চড়কের পাকে ঘটে বড় বড় ব্যাপার। আকাল আসে, মহামারণ আসে, যুদ্ধও এসেছে। যুদ্ধ নাকি ঘোর যুদ্ধ লেগেছে। সেই যুদ্ধের জন্যই নাকি এদিকে অনেক ব্যাপার হবে, লাইন বাড়বে। কোথা নাকি উড়োজাহাজ আচ্ছা হবে। গোটা রেল লাইন নাকি যুদ্ধ কোম্পানি নিয়েছে কেড়ে। অনেক নতুন লোক নেবে, অনেক খাটুনি, অনেক মজুরি। দেশ বিদেশে রিঙুন না কোথা থেকে বোম পড়েছে, জাপুনু না কারা আসছে। কলকাতা থেকে লোক পালাচ্ছে। চন্দনপুরেও নাকি আসছে কলকাতার লোক। চন্দনপুর হই হই করে পড়ে গিয়েছে। বাঁশপাতির হাঁসুলি বাঁকের মাথার উপর দিয়েও উড়োজাহাজ উড়ে যাচ্ছে মধ্যে মধ্যে। পক্ষীগুলো কলরব করে ওঠে, দৌড়াকাশে বিন্দুর মতো। উড়ন্ত চিলগুলো জাহাজ দেখে ভয় খেয়ে পাখা গুটিয়ে সঞ্চ করে নেমে পড়ে। কাহার পাড়ার মেয়ে পুরুষ অবাক হয়ে দেখে। ছেলেগুলো অবোধ মাঠে মাঠে ছুটতে থাকে উড়োজাহাজের সঙ্গ নিয়ে। আকাশে মেঘ উড়লে উড়ে চলে। মধ্যে মধ্যে মেঘের ভেতর ঢাকা পড়ে, আবার মেঘ কেটে বেরিয়ে পড়ে। গো গো শব্দ যায় কোন মুলুক থেকে কোন মুলুকে। প্রথম যেদিন উড়োজাহাজ উড়ে যায়, সেদিনের কথা বনোয়ারির আজও মনে আছে। রাত্রিকাল, নয়নের মা গাল পাড়ছে। বনোয়ারি বসে আছে একা। হঠাৎ বাঁশবাদীর অন্ধকার কাঁপিয়ে আকাশের কোণে সে এক মহাশব্দ। গো গো শব্দ উঠেছে আকাশের দূরকোণ থেকে। শব্দ ক্রমশ এগিয়ে এলো। বনোয়ারির হাত পা কাঁপতে লাগলো। বাবার বাহন ফনা তুলে আবার নতুন রূপ ধরে আসছে নাকি? সমস্ত কাহারপাড়া অন্ধকার আকাশপানে উদ্গ্রীব শঙ্কিত দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইল। লাল নীল দুটো তারা যেন ছুটে আসছে, তার সঙ্গে ওই শব্দ করে। করালির সাকৃত মাতলা ও নটবর বললে, উড়োজাহাজের শব্দ, উড়োজাহাজ। ওরই আচ্ছা হবে চন্দনপুরের পাশে কোনখানে। হে ভগবান! হাঁসুলি বাঁকের মাথার উপর দিয়ে উড়ে গেল অলক্ষণে উড়োজাহাজ। এখন আর ভয় হয় না, কিন্তু এই যে অলক্ষণ, তাতে সন্দেহ নাই। ধানের দর চড়তে লেগেছে, কাপড়ও চড়ছে, অন্য দ্রব্য অর্থাৎ দ্রব্যেরও দরও চড়ছে। কিন্তু কাহারদের আছে শুধু খাওয়া আর পড়া। অন্য দ্রব্যের দর চললে বেশি কিছু আসে যায় না। রাত্রি 9টার গাড়ি ঝমঝমিয়ে বাদ্যি বাজিয়ে কোপাইয়ের পুল পার হলেই জমি কাটার কাজ শেষ করে কাহারেরা বাড়ি ফেরে। খেটে খুঁটে আর মজলিস জমে না, যে যার শুয়ে পড়ে। শুধু করালির ঘরে আরও কিছুক্ষণ মজলিস চলে। ছোকরার দল খেটে ওদের ক্লান্তিও হয় না, আর বয়সের কারণে খানিকটা আমোদ না করে ঘুমও আসে না। ওদের মজলিসে আজকাল মাঝখানে বসে হাঁসুলি বাঁকের আদ্যিকালের বদ্যিকুড়ি সুচাঁদ। ওর এক পেশে গা ঘেঁষে বসে নসুবালা, অন্যদিকে পাখি। চার পেশে বসে ছোকরার দল। ছোকরারা মাতব্বরের জমি কেটে না ফেরা পর্যন্ত যত অল্প বয়সী মেয়েরা বসে। পুরুষেরা ফিরলেই ঘরে ফেরে তারা। মধ্যখানে জ্বলে একটা নতুন লণ্ঠন। হাঁসুলিবাঁকে সেকালে জ্বলত পিদিম, তাও নিম এবং রেডির তেলের। নিম ফল কুড়িয়ে রেডির ফল সংগ্রহ করে গড়াবাড়ি থেকে পিসাই করে আনত। কেরাচিনি অর্থাৎ কেরোসিন উঠে লম্ফ অর্থাৎ ডিবে হয়েছে। লণ্ঠন আজও কাহারদের কেউ কেনে নাই। বনোয়ারির বাড়িতে আছে একটা, তাও ঘোষ বাড়ির দেওয়া পুরনো। পানার ঘরেও আছে একটা, সেটাও পুরনো, সেটা মনিব বাড়ি থেকে চুরি করা। পুরনো রং ঢাকতে প্রাণকেই তাতে আলকাতরা মাখিয়েছে। নয়নদের বাড়ি সে আমলে চৌধুরী বাড়ির একটা ভাঙা লণ্ঠন পড়ে আছে। তলাটা ফুটো হয়ে গিয়েছে, মাথাটা নাই, কাঁচটা ভাঙা, সেটার আবার চারিপাশে তারের বের দেওয়া আছে। এসব আলোর কোনোটাই ওরা বড় একটা জ্বালে না। পালি পার্বণে দায়ে দেইবে জ্বালে। একটা লণ্ঠনের তেলে 4টে লম্ফ জ্বলে। সুতরাং কেন জ্বালবে কাহারেরা? চন্দনপুরের কারখানার চক্করে
করালের কিন্তু লণ্ঠন জ্বালা চাই। সুচাঁদের আবার সেটি চাই ঠিক মুখের সামনে, একেবারে উজ্জ্বল করা জ্বলা চাই। তাকিয়ে দেখিয়ে আর হাসে, মধ্যে মধ্যে আরও একটু দম বাড়িয়ে দেয়। একটু বাড়াতে গিয়ে বেশি বেড়ে গেলে হাউ মাউ করে ওঠে, গেল রে, হেই মারে, ও পাখি, ও নসু। ওরা কমিয়ে দিলে শান্ত হয়ে বলে, হুম সাহেবি কল। পাখি বলে, মরণ, লণ্ঠনেই মজেছে বুড়ি। সুচাঁদ চুলের গোড়া থেকে দুটি আঙুলে টিপে টেনে কিছু বার করে নসুকে বলে, দেখ তো ভাই, ডেঙুর না নিকি? নসু বলে, ও মাগো, এ যে ডেঙুর। এই একেবারে বলদের মতো বলে সেটা নিয়ে বা হাতের বুড়ো আঙুলের উপর রেখে ডান হাতে নখ দিয়ে টিপে মারে। পট করে শব্দ হয়, সঙ্গে সঙ্গে নসুও মুখে শব্দ করে। ওই শব্দটি না করলে উপুনের স্বর্গ হয় না। পাখি বলে, ওই সোনের নুড়িগুলান কেটে ফেলাস। উপুনের রাজি হয়েছে। কি বললি? কেটে ফেলাবো? হ্যাঁ, চুলগুলান। হ্যাঁ, আমার চুল সোনের নুড়ি লয়, আয়না নিয়ে দেখবি? চিৎকার করে ওঠে বুড়ি। আতে আয়না? না, দেখে কাজ নাই আমার। কেনে? হে বুড়ো বয়সে কলঙ্ক হবে। সমস্ত মেয়েরা এবার হেসে ভেঙে পড়ে। নসুবালা গান ধরে দেয়, লষ্টচাঁদের ভয় কি লসই, কলঙ্ক মোর কালো কাশে, কলঙ্কিনী রায়মানিনী নাম রটেছে দেশে দেশে। হঠাৎ ওই সুরে সুর মিশিয়ে অতি সুন্দর পুরুষালী গলায় কে বাড়ির বেড়ার ধার দিয়ে গেয়ে উঠল, শ্যাম কলঙ্কের বালাই লয়ে ঝাঁপ দিবসই কালিদহে, কালিগের প্রেমের পাখি মজবো আমি অবশেষে। সকলেই চমকে উঠলে। কে এলো? সুচাঁদ এবার হেসে গড়িয়ে পড়ল, বললে, রবশেষে এলো। নসু লাফ দিয়ে সরে এসে বললেও, মুখ পোড়া কোত্থেকে এলো? মরা মোড়ে লাই তাহলে। পাখি খিলখিল করে হেসে উঠল। এইবার গায়ক এসে বাড়ি ঢুকে লণ্ঠনের আলোয় দাঁড়ালো। অদ্ভুত বেশ, মাথায় জটা, হাতে ত্রিশূল, কিন্তু মহাদেব নয়, গাজনের সঙ্গে নন্দীর বেশ। পাখি হাততালি দিয়ে উঠল, পাগল দাদা। পাগল? কাহার পাগল? পাগল ভাব। কারুর ভাতে নাই, কারুর মন্দেতে নাই, ঘর নাই, সংসার নাই, স্ত্রী নাই, পুত্র নাই, বিচিত্র মানুষ পাগল। একটি মাত্র কন্যে, তার বিয়ে দিয়েছে ভিন গায়ে। এখানে যদি 10 দিন থাকে তো পাগল সেখানে থাকে 15 দিন, বাকি 5 দিন থাকে এখানে ওখানে। নেহাত অভাব হলে কিছু দিনের জন্যে কাজকর্মে মন দেয়, নগদ মজুরিতে রোজ খাটে খায়, খাটুনির অভাব নাই। লোকটার বিদ্যে অনেক, ঘর ছাওয়ার কাজে ওস্তাদ, মাটির দেওয়ালে কাজে পাকা কারিগর, ঘর লেপনের কাজে সুন্দর হাত, বাঁশ কেটে ফেলে দাও, ঝুড়ি করে দেবে পাকা ডোম কারিগরের মতো, খাঁচা তৈরি করবে লোকটা, সবেই পাকা হাত। সবচেয়ে সেরা বিদ্যে গান, নিজেই গান বেঁধে গায়, গানও অতি চমৎকার। এখনকার ঘেটু গান হেকালে বরাবর পাগল বেঁধে এসেছে। বনোয়ারির পরম বন্ধু, কার নয়, সবারই বন্ধু পাগল। গলাগলি ঢলাঢুলি নিয়েই থাকে, হবে না কেন? সুচাঁদ পিসি বলে, পাগলের মা অং খেলেছিল বোষ্টম আজমিস্ত্রি আখালাজা দাস বোষ্টমের সঙ্গে, চন্দনপুরে নয়, জাঙ্গলের বাবা কালারুদ্দুর থানটিতে যখন পাকা ইমারতের কাজ হয় তখন জাঙ্গলে চৌধুরীরা খুঁজে খুঁজে বোষ্টম আজমিস্ত্রিকে এনেছিলেন কাটোয়া থেকে। পাগলের গায়ে আছে সে বোষ্টমের রক্ত। এককালে পাগলই আনত চন্দনপুরের সকল খবর। সে তখন যেত নিত্য চন্দনপুর। চন্দনপুরের বামুন বউ লাল ঠাকুরনের সঙ্গে সে দিদি পাতিয়েছিল। ছেলে ছিল না, বিধবা মানুষ। কি যে ভক্তি হয়েছিল পাগলের, দিদি বলতে অজ্ঞান হতো। রোজ যেত দিদির বাড়ি একটি ঘটিতে দুধ নিয়ে, ঘরের গায়ে নিজে হাতে ধুয়ে কাপড় ছেড়ে নির্জলা দুধ দিয়ে আসত। পাগলের দিদি লাল ঠাকুরন আত্মিকালে সেবা করতেন। একাদশী পরদিন লাল ঠাকুরন পীড়ন করে পাগলকে পেশাদ দিতেন। চন্দনপুরে কারোর বাড়িতে ভোজ কাজ হলে লাল ঠাকুরন থালা নিয়ে যেতেন, বলতেন, আমার বাড়িতে পুরুষ নাই, আমার ছদা দাও, আমি নিয়ে যাব, কাহার ভাইকে খাওয়াবো। খাওয়াতেন তিনি।
লাল ঠাকুরনের সজ্ঞ হয়েছে। পাগলও চন্দনপুর ছেড়েছে। হেতা হোতা যাওয়া বেড়েছে। এখন নেশা পড়েছে কন্যের 5 বছরের কন্যে, নাতনির উপর। তাকে নিয়ে ছড়া বেঁধেছে, গান বেঁধেছে। এ বুড়ো বয়সে তুমি আমার নতুন নেশা হে। ওই নেশায় মজে সে দেশ ছাড়ায় হাঁসুলিবাকের আনন্দ ম্লান হয়ে গিয়েছে। এবার ঘেটু ভালো হয় নাই। বনোয়ারির মনে মনে আফসোস করেছে। পাগল থাকলে আটপৌরে পাড়ার ঘেটুর জবাব দিত সে। গাজনের সময় পাগল থাকলে গাজনও আরও জমত। সকলেই পাগলের আশা ছেড়েই দিয়েছিল। হঠাৎ আজ সে এসে উপস্থিত হলো বছরখানেক পর। উপস্থিত হলো বিচিত্র বেশে। সুজাত বললে, এলে তাহলে? বস বস। তাই বস কেনে? গাজন তো ফুরিয়েছে। পাগল বললে, এই বেশেই বেরিয়েছিলাম। বলি গাজনের সঙ্গে একেবারে গিয়ে নাচতে লেগে যাব। তা পথে কাটোয়ার ধুম দেখে সেইখানেই থেমে গেলাম। গাছ গেল, ব্যাস আর খুললাম না। এই ব্যাসে গান করে ভিক মাগতে মাগতে চলে এলাম। কথায় বলে, ভ্যাক লইলে ভিক মেলে না, জানো তো? তা আমার দেখলাম, বুঝেছ, পাওনা তোমার ভালোই হয়েছে। নিজের ছোলাটা দেখালো সে। বললে, অনেক আছে। চা পেলাম, বেচে টাকা করলাম। হাসতে লাগলো সে। সুজাত বললে, এখানেও এবার খুব ধুম শুনলাম। ব্যানও চড়কে চেপেছিল। হ্যাঁ, বাবা নেবেছিল এবার কাহার পাড়ায়। হ্যাঁ, তাও শুনলাম। করালের খুব নাম শুনলাম। পাখির সঙ্গে অঙের কথা শুনলাম। সাপ মারার কথাও শুনলাম। তা বেশ, তা বেশ। বলি সে হঠাৎ সুচাঁদের গা টিপে এবং ইঙ্গিত দিয়ে উচ্চ কণ্ঠে বলল, তা এইবারেতে আমার ব্যবস্থা করো নাকি? নুসু চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে গালাগাল দিয়ে উঠল, মরু মগ খালবড়া। কথাটা কৌতুকের। পাগল সাবালাকে ওই স্ত্রীর বেশের জন্য খ্যাপায় বলে বিয়ে করব। নুসু একেবারে খেপে যায়, ছুটে পালায়। এই হাসি কৌতুকের মধ্যেই কোপায়ের পুল পার হয়ে 9টার ট্রেন চলে গেল। মেয়েরা যে যার উঠল। করালির দল ফিরল। পাগল তাকে বুকে ঝরিয়ে ধরে বললে, বলে হারি, বলে হারি। পাগল দাদা। পাগল গান ধরে দিলে, প্রেমে পাগল হলাম আমি, প্রেমের নেশা ছুটল না। হাই সখী গোষ্নে যেতে, ঝিঙের ফুল কই ফুটল না। করালি গানের বাহবা দিলে না, ঢোল পেরে বসল না, বরং উল্টে পাগলের হাত টেনে ধরে বললে, ঠিক নোক পেয়েছি। এই দেখ, নোক কিসের? ঠিক কথা বলবার। বল, তুমি বল। কি? বস নুসু দিদি, বার কর বোতল। নুসু ঝঙ্কা দিলে, পারবো না। ও মানুষে ভারী বদ। মুন্সে অর্থাৎ মানুষটি মানে এই পাগল। এতক্ষণে করালি হাসলে, বললে, মর মুখ পুরি মর, বুড়ো বয়সে ঢং দেখ। সুজাত একদৃষ্টে ওদের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। মুখের দিকে তাকিয়ে শুনলে কথা বুঝতে খুব কষ্ট হয় না ওর। সুজাত এবার বললে, দেখ কেনে, আমাকে আবার বলে বুড়ো বয়সে ঢং। নুসু গজগজ করতে করতে বোতল এনে দূর থেকে হাত বাড়িয়ে দিলে করালির হাতে। করালি বললে, অনলায় কোনখানটা বল। কথাটা হলো, বনোয়ারি বাড়ি ফেরবার পথে করালিকে এবং করালির অন্য অন্তরঙ্গকে সাবধান করেছে, সাঁচিয়েছে। যুদ্ধ লেগেছে। চন্দনপুরের কারখানায় অনেক লোক চায়, মজুরি ডবল হয়ে গিয়েছে। অনেকে গোপনে করালিকে বলেছে তারা যেতে চায়, কিন্তু বনোয়ারি বলেছে, খবরদার, খবরদার, হাঁসুলিবাগের গণ্ডি পেরিয়ে যেও না বাবারা। চন্দনপুরে হাঁসুলিবাগের উত্তর দিকে, কিন্তু আসলে ওই হলো দক্ষিণপুরী। উপকথায় আছে, সব দিকে পানে চেয়ে দেখো। মন চায় তো হাঁটতেই পারো, কিন্তু দক্ষিণ পানে চেয়েও দেখো না। ও পথে হেঁটো না। শেষে গম্ভীর গলায় বলছে, সাবধান, সাবধান। করালি বলতে চায়, কিসের সাবধান? বল তুমি পাগল দাদা, তুমি হলে গুণীর লেখ, তুমি কিসের বলো সাবধান? পাগল বলে, তুই মন্দ বলছিস না ভাই। বনোয়ারিও মন্দ বলছে না। নসুবালা সুযোগ পেয়ে বলে উঠল হাত নেড়ে, তুমিও মন্দ বলছো না ভাই, তুমিও ভালি, আমিও ভালি। ন্যাজ বাঁধা গিয়ে চত্বরে গেলি। তুইও মন্দ বলছিস না, বনোয়ারিও মন্দ বলছে না, খুব বলা হলো।
সকলে হেসে উঠল। পাগল কিন্তু চটল না, অপ্রস্তুত হলো না, সেও হাসতে লাগলো। করালি বললে, এখন যে কামিয়ে নেব সেই কামিয়ে নেব, তাছাড়া চিরকাল ছাই করবো নাকি? আমি চাষ করলে এমনই হতো আমার। ওই জঙ্গলে সদগোপের কিল খেয়ে জান যেত। জান মাতলা এবার চাষ করে কি পেয়েছে? 5 আঁড়ি ধান। ধু। মায়ু চাষের মাথার ছাড়। সকলেই সমর্থন করে, কিন্তু নীরবে। কিছুক্ষণ চুপ হয়ে রইল মজলিসটা। হঠাৎ সুচাঁদ বললে, যুদ্ধ? যুদ্ধ? যুদ্ধ কিসের যুদ্ধ বাবা? কে জানে। করালি বললে, মরণ সাহেব লোকের যুদ্ধ, ইংরাজ, জার্মানি, জাপানি। সুচাঁদ বললে, তোর মাথা আমার মুন্ডু। যুদ্ধ হয়েছিল সেই কালে। বর্গি এছিল, ছেলে ঘুমোলো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেছে। সে বাবা শুনছি বাপ পিতিমের আমলে এই বর্গিরা এলো, ঘোড়া ছুটিয়ে টকবক করে তরোয়াল ঘুরিয়ে কেটে কুটে ঘর দোর জ্বালিয়ে ভেঙে মানুষের নাক কেটে, কান কেটে, হাত কেটে, মুন্ডু কেটে খচখচিয়ে চলে গেল। লোকে তাদের ভয়ে পোড়া মালসা মাথায় নিয়ে জলের গলা ডুবিয়ে বসে থাকতো। পাগল বলে, দিদি, সাঁওতালরা হাঙ্গামা সেটা বলো। বুড়ির চোখ বড় হয়ে ওঠে, এই সিঁদুরে মুখ আঙিয়ে কালো জমির মতো সব। হেই বাবা, গা কেঁপে ওঠে মা। বুড়ি বলে যায় সে গল্প। পাখি বিরক্ত হয়ে বলে, গান কর পাগল দাদা। গান? হ্যাঁ, যুদ্ধ আর যুদ্ধ। এই কোথা থেকে যুদ্ধ হচ্ছে আর ও কোন কালে হয়েছে? আর তুমি তার চেয়ে রাম রাবণের পাঁচালি বলো। পাগল শুরু করলে। করালি উঠল মজলিস থেকে। মাতলাদের নিয়ে বাইরে গিয়ে পরামর্শ শুরু করে দিলে। করালি বনোয়ারির ওপর ক্ষুব্ধ হয়েছে। তাছাড়া এ কিরে বাবু, সাবধান আর সাবধান, বেটা ছেলের আবার সাবধান আছে। সে বললে, চল তোর অর্চ, তারপরেতে যা হয় হবে। মাতলা বলে, এই দেখ, কাউকে বলি লাই, দেখায় নাই। এই দেখ। সে করালির হাতখানা নিয়ে নিজের মাথায় চুলের মধ্যে একটা স্থান দেখিয়ে দিলে। করালি শিউরে উঠল। কাটলো কি করে? মুনিব মেরেছে পাচন দিয়ে। কেনে? আমি বললাম কিষান করতে লারবো, তা বলে 5 টাকা পাবো দে, দিয়ে যেখানে যা খুশি যা। আমি বললাম, মশাই আপনি যদি টাকায় পাবেন তবে আমি 5 আঁড়ি ধান ফেরত পেলাম কেনে? হিসেব করে আপনিই তো দিয়েছেন। তা আমার হাতের পাচনটা ফড়া টেনে নিয়ে মেরে দিলে একবারই, কেটে গেল মাথা। তা আবার দয়া করে খানিক ন্যাকড়া পুড়িয়ে লাগিয়ে দিয়ে এক আঁচল মুড়ি দিয়ে বললে, ফের চালাকি করব তো আবার ঠ্যাঙাবো। করালি বললে, দাঁড়া, বলে হন হন করে ঘরে ঢুকে কিছু নিয়ে বেরিয়ে এলো। মাতলার হাতে 5 টাকা নোট দিয়ে বললে, কালই ফেলে দিয়ে আসবি বুঝলি, তারপর শটান চলে যাবি চন্দনপুরে। মাতলা আমার সঙ্গেই যাবে। আমি ঠিক দাঁড়িয়ে থাকবো স্টেশনের সিগন্যালের ধারটিতে, বুঝলি। পাগলের তখনও চলছে পাঁচালি, রাম রাবণের যুদ্ধ। সীতাকে নিয়ে গেল বনে রাম। দেশশুদ্ধ লোকে কাঁদল। রাম চলেন, সীতা চলেন, লক্ষ্মণ চলেন পেছনে পেছনে। পথে গুহক চণ্ডালের সঙ্গে পাতালেন মিতালি। এ বন সে বন ঘুরতে ঘুরতে শেষে শূর্পণখার সঙ্গে দেখা। লক্ষ্মণ তার নাক কাটলেন। রেগে এলেন রাবণ। সোনার হরিণের মায়া দেখিয়ে সীতাকে হরণ করলেন। রাম লক্ষ্মণ খুঁজতে খুঁজতে কাঁদতে কাঁদতে বনের বানরকে দিলেন কোল। মিতালি করলেন জয়রাম ধ্বনি দিলে বানরেরা। সাগর বাঁধলেন, লঙ্কায় এলেন। যুদ্ধ আরম্ভ হলো। অগ্নিবাণ নিভে যায় বরুণ বাণে, বরুণ বাণ ওড়ে বায়ুবাণে, সর্পবাণ কাটে অর্ধচন্দ্রবাণে, ব্রহ্মবাণে জ্বলে ওঠে দাউ দাউ করে আগুন। মহাপাপী রাক্ষসের বুক কাঁপতে থাকে, পৃথিবী কেঁপে থর থর করে, পশু পক্ষী কলরব করে, নদীর জল স্তম্ভিত হয়, গাছপালা ঝলসে যায়, পাখি এবং শ্রোতারা নির্বাক হয়ে শোনে। হাঁসুলিবাগে কাহারিদের পূর্বপুরুষেরা কেঁপেছিল সেকালে। হাঁসুলিবাগের পশু পক্ষী কলরব করেছিল, কোপায় জল স্তম্ভিত হয়েছিল, বাঁশ ঝড়গুলি পাতা ঝলসেছিল। যতকালই হোক, হাঁসুলিবাগ তো ছিল সেকালে, সেই রাম রাবণের যুদ্ধের কালে। হঠাৎ পাখি চকিত হয়ে আকাশের দিকে তাকালে। গুড় 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 শব্দ উঠেছে আকাশের ওই কোণে।
বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের 15তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলি আপনারা অনায়াসেই শুনতে পারেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।